আজকে তোমাদের ভগ্নাংশ সংক্রান্ত যে সমস্ত ভাগগুলো রয়েছে সেগুলোর আলোচনা হবে। এখানে মানে ভগ্নাংশ শুধু আলোচনা করা হচ্ছে, মানে আমরা প্রাইমারি ইন্টারভিউতে যে ভগ্নাংশের ডেমো দেব শুধুমাত্র তাদের ক্ষেত্রেই ভগ্নাংশটা জানা প্রয়োজন সেরকম ব্যাপারটা নয়। একজন প্রাইমারি শিক্ষক হিসাবে যেমন ইংরেজি, বাংলা, পরিবেশ এগুলো জানার প্রয়োজন রয়েছে, ঠিক একই রকমভাবে অঙ্কটারও জানার প্রয়োজন রয়েছে। তো ভগ্নাংশের এই যে ধারণাটা রয়েছে সেটা সমস্ত ইন্টারভিউ প্রার্থীদের জন্যই প্রয়োজনীয়। সে যেরকমভাবে ডেমো দিক না কেন, আর যার যদি ভগ্নাংশের ক্ষেত্রে ডেমো পার্টটা আসে তাহলে তো এই পার্টটা ইম্পর্টেন্ট বটেই। এখন ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যে ক্লাসে পড়ানো হয় তখন আমরা কিন্তু মূলত তিনটে ভাগের উল্লেখ করে থাকি ভগ্নাংশের ক্ষেত্রে। তিনটে ভাগ কী কীরকম থাকে? আমরা বলি প্রকৃত ভগ্নাংশ, আমরা বলি প্রকৃত ভগ্নাংশ, আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ, আর আমরা বলি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কিন্তু সরাসরিভাবে প্রথমেই যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে কটা ভাগ রয়েছে, সরাসরিভাবে তিনটে যদি ভাগ বলা হয় ভুল না, কিন্তু এটার উপরে আরেকটা ভাগ রয়েছে। আজকে আমরা সেটারই বিস্তৃত পাঠটা পড়ব। আসলে ভগ্নাংশ যেটা রয়েছে সেটাকে মূলত দুটো ভাগে ভাগ করা হচ্ছে। ভগ্নাংশ যেটা রয়েছে সেটাকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, তাহলে আরেকটা কি? আরেকটা রয়েছে দশমিক ভগ্নাংশ। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই যে আমরা পাবো সেকেন্ড পার্টটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই যে সামান্য ভগ্নাংশ যেটা রয়েছে, এই সামান্য ভগ্নাংশের তিনটে পার্ট হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ এরা হচ্ছে সামান্য ভগ্নাংশের পার্ট। এই যে আমরা সামান্য ভগ্নাংশ দেখেছি সেটার পার্ট। এরপরে আমরা সামান্য ভগ্নাংশকে এই প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ যে তিনটে ভাগ করছি সেই তিনটের বিষয়বস্তু নিয়ে আমরা জানবো। প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশনটা কি? না যে ক্ষেত্রে লব ছোট হয়, অর্থাৎ এই যে ভগ্নাংশ যেটা রয়েছে সামান্য ভগ্নাংশটাকে হচ্ছে অ্যাকচুয়ালি যে ভগ্নাংশটাকে আমরা এ বাই বি ফরম্যাটে লিখতে পাচ্ছি। এখন এ বাই বি যদি লেখা হয়, এটাকে বলা হয় লব এবং বিটাকে বলা হচ্ছে হর। এটাকে বলা হচ্ছে লব, এটাকে বলা হচ্ছে হর। এই লব এবং হরের মধ্যে যদি লব ও হরের বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা অনুযায়ী এই তিনটে আমরা ভগ্নাংশ পাচ্ছি: প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যেটা রয়েছে সেই প্রকৃত ভগ্নাংশের মধ্যে লব যেটা রয়েছে সেই লবটা ছোট হয়ে যায়, মানে এ আর বি এর উপরের ক্ষেত্রে এটাকে আমরা লব ধরছি, এ বিটাকে আমরা হর ধরছি, তাহলে লবটা ছোট হয়ে যায়, অর্থাৎ এ লেস দেন বি, এটা ছোট হয়। এক্সাম্পল আমরা জানি, এক্সাম্পল হচ্ছে 3/4, 3/4 এই 4-এর থেকে 3টা বড়, বা 3টা হচ্ছে 4-এর থেকে ছোট, 5/6 এইগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশের, বা দিজ আর দ্য এক্সাম্পলস অফ প্রপার ফ্র্যাকশন। নেক্সট হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? যেখানে লব বড় এবং হর ছোট। শুধুমাত্র এই তিনটে ভাগেই নয়, আমরা শেষের দিকে কিছু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভাগসমূহ আমরা পেয়েছি, যেখানে সমতুল্য ভগ্নাংশ, একক ভগ্নাংশ, সমহর ভগ্নাংশ এবং জটিল ভগ্নাংশ। এই ভাগগুলো আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি। আমরা কোনটা পড়ছিলাম? আমরা পড়ছিলাম অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট। অর্থাৎ একইভাবে যদি আমরা লবটাকে এ এবং হরটাকে বি ধরি, তাহলে এইটা হবে ছোট কার থেকে? এইটার থেকে। অর্থাৎ এটা বড় হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে কার থেকে? বি এর থেকে। শুধুমাত্র বড় নয়, যদি সমানও হয়, অর্থাৎ এ বি ইকুয়াল টু হয়ে যায়, মানে 4/4 দ্যাট ইজ ইকুয়াল টু 1, সেটাও কিন্তু হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশেরই উদাহরণ। তাহলে এ গ্রেটার দেন ইকুয়াল টু যদি বি হয়, তখন সেক্ষেত্রে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ আমরা বলি। এটা কিন্তু মাথায় রাখবে, শুধুমাত্র বড় নয়, লব হর যদি সমানও হয় তখনও সেটা অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে পড়ছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ যেটা রয়েছে সেই মিশ্র ভগ্নাংশটা কি, বা মিক্সড ফ্র্যাকশনটা কি? মিক্সড ফ্র্যাকশনটা হচ্ছে যখন একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তখন তাকে মিশ্র ভগ্নাংশ বলে।
উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি, ধরো 3 পূর্ণ 2 এর 3, এইটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশের উদাহরণ, যেখানে আমরা দুটো ভাগ পাচ্ছি, এই একটা আর এই একটা। এইটা কি? এইটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, আর এইটা কি? এইটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। সুতরাং মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশের সংযুক্ত রূপ। এটাকে যদি ভেঙে বলতে হয় তাহলে আমরা এভাবেও লিখতে পারি 3 প্লাস 2/3। এটাকে সলভ করলে এই স্ট্রাকচারটা আসে, বা এটাকে সলভ করলে আমরা যদি সলিউশন হিসাবে করি সেটা অপ্রকৃত ভগ্নাংশ চলে আসবে, এবং এই আকারে বা এই স্ট্রাকচারে যখন আমরা লিখি তখন সেটা চলে আসবে আমাদের মিশ্র ভগ্নাংশে। আমরা নেক্সট পার্টে যাচ্ছি, যেটাকে আমাদের বলা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশটা কি? না, দশমিক ভগ্নাংশ হচ্ছে, দশমিক ভগ্নাংশটা কি? দশমিক ভগ্নাংশটা হচ্ছে দশমিক বিন্দু ব্যবহার করে যে ভগ্নাংশে প্রকাশ করা হয়। আমরা সবাই জানি যে 3.2 লেখা হয়, 3.3 লেখা হয়, 3.3 লেখা হয়, অর্থাৎ দশমিক 3 পয়েন্ট, আসছে না কেন, যাই হোক 3.3 লেখা হয়, এখানে পয়েন্ট একটা, এখানে একটা পয়েন্ট থাকে। এরকমভাবে আমরা দশমিকের ব্যবহার করে, দশমিক যেটা রয়েছে সেই দশমিকটার ব্যবহার করি, এবং দশমিকের ব্যবহার করে আমরা দশমিক ভগ্নাংশটা লিখে থাকি। তাহলে দশমিক ভগ্নাংশের মধ্যে আমরা প্রথম যেটা পাচ্ছি, দুটো ভাগে ভাগ করা, তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, মানে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে বলতে সসীমটাকে একটাই ভাগ থাকছে সসীম, এরপর অসীম যেটা থাকছে সেটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, অসীম যেটা থাকছে সেটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা অসীম আবৃত আর একটা হচ্ছে অসীম অনাবৃত। আগে সসীম ভাগটা দেখে নিই আমরা। সসীম দশমিক ভগ্নাংশ বলতে দশমিক বিন্দুর পরে যদি অঙ্কের সংখ্যা নির্দিষ্ট থাকে, শেষ হয়ে যায়, তখন তাকে দশমিক ভগ্নাংশ বলে। যেমন আমরা যদি 5কে ভাগ করি, 5কে 2 দ্বারা ভাগ করছি, 2 2 4, এখানে 1 থাকছে, দশমিকের জন্য 0 আসছে, এবং 2 5 10। তাহলে আমরা দেখছি এখানে ভগ্নাংশ শেষ হয়ে, মানে এখানে দশমিক শেষ হয়ে যাচ্ছে, এরপরে আর কোনো আমরা কিছু মানে লেখার প্রয়োজন হচ্ছে না, এখানেই শেষ। 2.5 অ্যান্সার হয়ে গেল আমার, 2.5 এটাই হয়ে গেল শেষ। তার মানে যখনই শেষ হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আবার কিছু ক্ষেত্রে কিন্তু এই মানে ভাগ করে গেলেও এটা শেষ হয় না, সেই জন্য সেটাকে বলা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এই অসীম দশমিক ভগ্নাংশকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অসীম আবৃত দশমিক, আরেকটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক। এখন আবৃত আর অনাবৃতর মধ্যে পার্থক্যটা কী রয়েছে? পার্থক্যটা হচ্ছে, আমি এক্সাম্পল দিলে এই জিনিসটা বেশিভাবে ক্লিয়ার হবে। প্রথমে আসছে অসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিক বিন্দুর পরে অঙ্কের সংখ্যা যদি কখনো শেষেই না হয়, অর্থাৎ আমরা লিখলাম 2.3333। অ্যাকচুয়ালি এটাকে মানে বোঝার জন্য আমরা তিনটে যদি এক্সাম্পল দিই, তিনটে এক্সাম্পলের মধ্যেই এটা ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল হচ্ছে 2.3333 ডট 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 2.568888, এইভাবে চলতেই থাকছে, শেষ হচ্ছে না। 2.63565656 এরকমভাবে চলতেই থাকছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে 2.93267132, এরকমভাবে চলতে থাকছে। আমি জাস্ট এক্সাম্পলের হিসেবে ধরে নিয়েছি। এখন আমরা চারটা এক্সাম্পল পেলাম, এই একটা এক্সাম্পল পেলাম, এই একটা এক্সাম্পল পেলাম, এই একটা এক্সাম্পল পেলাম, এবং তার সাথে সাথে আমরা এই একটা এক্সাম্পল পেলাম। এখন এই যে আমরা প্রথম যে তিনটে পেয়েছি, এই প্রথম তিনটের মধ্যে দেখো একটা সংখ্যা, মানে একটা ডিজিট আসছেই যেটা বারবার রিপিট হচ্ছে, যেমন এই ক্ষেত্রে তিনটা একটা জায়গায় এসে তিনটা রিপিট হতে শুরু করেছে, সুতরাং এই জায়গায় তিনটা রিপিট হয়েছে। এরপর দেখো এই জায়গাতে এসে কিন্তু আমার 8 যে ডিজিটটা রয়েছে সেটা কিন্তু বারবার রিপিট হতে শুরু করেছে। এই জায়গায় এসে 6 5টা, একটা নয়, এখানে দুটো সংখ্যা হতে পারে, 653 বারবার রিপিট হবে, 653 653 653 653 653 653, এরকমভাবে রিপিট হয়ে যাচ্ছে। তাহলে এইখানে এসে 6 5টা রিপিট হতে শুরু করছে। এই তিনটের ক্ষেত্রে এমন একটা সংখ্যা আমরা পাচ্ছি যেটা কিন্তু রিপিট হতে শুরু করেছে।
কিন্তু এই লাস্টের যে এক্সাম্পলটা লিখেছি এখানে কিন্তু কোনো সংখ্যা একটা জায়গার পরে আর রিপিট হতে শুরু করে, বারবার বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, বারবার বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য এইটাকে বলা হয়, এইটা হচ্ছে অনাবৃত দশমিকের এক্সাম্পল। দশমিকের পরের অঙ্কগুলি অসীম পর্যন্ত চলে, কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম বা ক্রমে ফিরে আসে না, এরা কোনো ক্রমে ফিরে আসছে না। আর এদের ক্ষেত্রে কিন্তু ক্রম একটা পাচ্ছি আমরা, এদের ক্ষেত্রে একটা ক্রম লক্ষ্য করছি, 2.33 রিপিট হয়ে যাচ্ছে, 2.568888 এইভাবে 8টা রিপিট হয়ে যাচ্ছে। এই তিনটের এক্সাম্পল হচ্ছে এই অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আশা করি তোমাদের এই যে অসীম ভগ্নাংশ যেটা ছিল, অসীম দশমিক ভগ্নাংশ ছিল, এই দুটো ভাগ আমাদের ক্লিয়ার হলো, যেখানে আমরা একটা অসীম আবৃত বা রিকারিং ডেসিমাল বলছি, আর একটা নন রিকারিং ডেসিমাল বলছি। এরপরে আমরা কিছু ডেসিমালের ভাগ পেয়ে থাকি। অনেক ক্ষেত্রে এই ভাগগুলো অতটাও ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু একটা পার্টের সিলেবাসের মধ্যে কিছু কিছু জায়গায় উল্লেখ করা থাকে, সেই জন্য আমি তোমাদের সামনে এই জিনিসটা তুলে ধরেছি। একটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ মানে হচ্ছে যাদের মান সমান, যাদের মান সমান। মান সমান বলতে যেমন আমরা 4 আর নিচে 4 নিচে 8 লিখি, আমরা এটাকেও যদি 2 দিয়ে গুণ করি, এটাকেও যদি 2 দিয়ে গুণ করি, তখন আমরা পাবো উপরেও 8 আর নিচে 16। অর্থাৎ 4-এর 8 এবং 8-এর 16 এইগুলো হচ্ছে সমতুল্য ভগ্নাংশ, যেটার মান একই। আমরা যদি এটাকে ছোট করি, আবার এটাও দেখবে 1-এর 2-এর সমতুল্য ভগ্নাংশ। আমরা যদি এটাকে ছোট করি, 4-এর 8, 8-এর 16, উপরের অংশটা 4 দ্বারা বিভাজ্য, তাই আমরা 4 1-কে 4 করছি, 4 2 8 করছি, 8 1-কে 8 করছি, 8 2-এ 16 করছি। সুতরাং দুটোই দেখো 1-এর 2 চলে আসছে, সেই জন্য এদেরকে সমতুল্য ভগ্নাংশ বলা হচ্ছে। একটা ভগ্নাংশ থেকেই সেই ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করে যে ভগ্নাংশটা আমরা পাচ্ছি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সমতুল্য ভগ্নাংশ। যদি আমাদের কাছে 1-এর 2 থাকে, 1-এর 2-এর সমতুল্য ভগ্নাংশ কীরকমভাবে পাওয়া যাবে? ওপরও যে সংখ্যা দিয়ে গুণ করবে, যদি আমরা 4 করি, নিচেও সেই সংখ্যা দিয়ে গুণ করো, তাহলে 4-এর 8 পাবো, সেটাও সমতুল্য ভগ্নাংশ। ওপরকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে 5 পাবো উপরে, আর নিচে পাবো কি 10, এটাও হচ্ছে 1 আর 2-এর সমতুল্য ভগ্নাংশ। এরপরে হচ্ছে একক ভগ্নাংশ। একক ভগ্নাংশ হচ্ছে যাদের লব সবসময় এক হয়। উপরে দেখো এখানেও 1 আছে, 1 আছে, 1 আছে। যাদের লব সবসময় এক হয় তাদেরকে বলা হয় একক ভগ্নাংশ। আর সমহর ভগ্নাংশ কাকে বলে? না, সমহর ভগ্নাংশ হচ্ছে যাদের হরের সংখ্যাটা হচ্ছে একই, নিচে 5 নিচে 5 নিচে 5 রয়েছে, এদেরকে তাই সমহর ভগ্নাংশ বলা হয়। এরপরে হচ্ছে জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশ হচ্ছে ভগ্নাংশের মধ্যে আবার ভগ্নাংশ। ভগ্নাংশের মধ্যে আবার ভগ্নাংশ বলতে, ভগ্নাংশের মধ্যে আবার ভগ্নাংশ বলতে, যেমন এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে 1-এর 2, এরকমভাবে লেখা আছে অ্যাকচুয়ালি 1-এর 2, তারপরে হচ্ছে 3-এর 4। এইটা হচ্ছে জটিল ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশের মধ্যেই যেখানে লব এবং হর এই দুটো আবার হচ্ছে ভগ্নাংশ। আজকে তোমাদের এই ফ্র্যাকশন যেটা ছিল বা ভগ্নাংশ যেটা ছিল, সেই ভগ্নাংশের পার্টটা শেষ হলো। আশা করি তোমাদের এটা ইন্টারভিউর ক্ষেত্রে কাজে লাগবে, এবং পরের ক্ষেত্রে মানে এই গণিত সাবজেক্টটা থেকেই আরও কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যেমন সংখ্যা তত্ত্ব নিয়ে। সংখ্যা যে বিষয়গুলো রয়েছে, ইন্টিজার যেগুলো রয়েছে, তারপরে হোল নাম্বার, আমাদের এই সমস্ত জায়গা বা জিরো, প্রাইম নাম্বার, এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং এইগুলো প্রাথমিকের ইন্টারভিউর ক্ষেত্রে এই জিনিসগুলো জানা প্রয়োজন রয়েছে। আমি তোমাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এই যে নাম্বার সিস্টেমটা যেটা রয়েছে, সেই নাম্বার সিস্টেমটা থেকে আমি একটা ভিডিও আনার চেষ্টা করছি, যেটা তোমাদের অবশ্যই এই জায়গাটা থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট সেক্ষেত্রে পড়বে।